ইমরান হাশমি নামটা শুনলেই সবার আগে মাথায় আসে চমৎকার সব গান, ভরপুর রোম্যান্স আর দারুণ কোনো ক্রাইম সিন। তবে আজকের গল্পটা একেবারেই আলাদা, যেখানে শুধু রোম্যান্স নয়, বরং অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের ওপর হওয়া বাস্তব এবং নির্মম এক সত্য ঘটনাকে কেন্দ্র করে ইমরান হাশমির এক অনবদ্য গল্প ফুটে উঠেছে, যেটা দেখার পর আপনিও মনে মনে বলতে বাধ্য হবেন, ইটস গুড টু বি ব্যাড। বলছিলাম 2010 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা মুভি ক্রুকের কথা। আশা করি এই ভিন্নধর্মী গল্পটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই দেখানো হয় জয় দীক্ষিতকে। জয় একজন চালাক আর সুযোগ সন্ধানী মানুষ। সে মুম্বাইয়ে পাইরেটেড ডিভিডি বিক্রি করে এবং বিভিন্ন অবৈধ কাজের সঙ্গেও জড়িত। তো অভ্যাসবশত জয় তার পার্টনারকে নিয়ে সিনেমা হলে গিয়ে লুকিয়ে ক্যামেরা অন করে। তবে জয় তার সামনে থাকা লোকটার জন্য বেশ বিরক্ত হচ্ছিল, তাই সে লোকটাকে মেরে হল থেকে বেরিয়ে আসে। এরপর সে বাসায় ফিরে রেকর্ড করা ভিডিও নিয়ে এডিট করতে বসে যায়। তখন তার আঙ্কেল জোসেফ সেখানে চলে আসে। জোসেফ পেশায় একজন পুলিশ। জয়ের বাবা মারা যাওয়ার পর জোসেফ জয়কে বড় করেছে। তো জোসেফকে দেখে জয় তার কাজ বন্ধ করে দেয়। জোসেফ রেগে জয়কে বলে, আমার থেকে লুকিয়ে কি হবে? পুলিশ তোমার লোকেশন ট্রেস করছে, আসছিল তোমাকে ধরতে। শুধুমাত্র আমার জন্য বেঁচে গেছো, না হলে জেলে থাকতে হতো। তবে জয় তার আঙ্কেলের কথায় একটুও পাত্তা দেয় না। সে এমন একটা ভাব ধরে যেন সে কিছুই শুনতে পাচ্ছে না। এতে জোসেফ আরো রেগে যায় আর সে জয়ের সমস্ত সেটআপ নষ্ট করে দেয়। জোসেফ বলে সে কোনোভাবেই জয়কে খারাপ পথে যেতে দেবে না, কারণ এভাবে চলতে থাকলে তো জয়ও একদিন ওর বাবার মতো শেষ হয়ে যাবে। এটা শুনে জয় বলে, আমাকে তো কেউ কাজ দেয় না, কারণ আমি একজন ক্রিমিনালের সন্তান। আপনি পারবেন আমার নামটা পাল্টে দিতে, আমার জীবন থেকে আমার বাবার পরিচয় মুছে দিতে? তখন জোসেফ বলে সে সব করবে, তাও জয়কে ওই অন্ধকার জগৎ থেকে সে বের করে আনবে। জোসেফ ঠিক করে সে জয়কে অস্ট্রেলিয়া পাঠাবে। নতুন নাম, নতুন পরিচয় নিয়ে জয় সেখানে থাকবে। অস্ট্রেলিয়াতে জোসেফের কিছু বন্ধু আছে, আপাতত জয় সেখানেই থাকবে। জয়ও তাতে রাজি হয়ে যায়। নাম পরিবর্তন করে জয় হয়ে যায় সুরজ ভারদ্বাজ। তো এখন যেহেতু জয়ের নামটা পাল্টে গেছে, তাই আমরাও তাকে সুরজই বলবো, ওকে? তো সুরজ অস্ট্রেলিয়া যাওয়ার সময় তার সঙ্গে এয়ারপোর্টে পরিচয় হয় রমি লাট্টির। রমি স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে। তো একই প্লেনে করে তারা দুজন অস্ট্রেলিয়া আসে। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখতেই সুরজের চোখ পড়ে এক সুন্দরী মেয়ের ওপর। মেয়েটার হাতে একটা নেমবোর্ড ছিল, যেখানে লেখা রমি লাট্টি। সুরজ বুঝতে পারে মেয়েটা রমিকে রিসিভ করতে এসেছে। অন্যদিকে রমি তখন অন্য কাজে ব্যস্ত, তাই সুযোগটা হাতছাড়া করতে চায় না সুরজ। তবে সুরজ তখনও জানতো না এই নতুন শহর তাকে এমন কিছু দিতে চলেছে যার উত্তর খুঁজতে গিয়ে তার জীবনটাই উলটপালট হয়ে যাবে। তো সুরজ হাসি মুখে মেয়েটার সামনে গিয়ে নিজেকে রমি বলে পরিচয় দেয়। মেয়েটার নাম সুহানি। সুহানিকে তার ভাই এখানে পাঠিয়েছে রমিকে নিয়ে যেতে, কিন্তু সে সুরজের কথা বিশ্বাস করে এবং তাকে নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসে। রাস্তায় সুহানির কাছ থেকে সুরজ জানতে পারে সুহানি নতুন ভারতীয়, মানে যারা অস্ট্রেলিয়ায় নতুন আসে তাদেরকে সাহায্য করে। সুহানির ভাই রমির সঙ্গে তার বিয়ে ঠিক করেছে, কিন্তু সুহানি এই বিয়েটা করতে চায় না। তো দুজন কথা বলতে বলতে একটা সুন্দর শপের সামনে এসে দাঁড়ায়। সুহানি সুরজকে গাড়িতে রেখে কিছু কেনাকাটা করতে যায়। তখনই রমি তাকে কল করে, আর তখন সুহানি জানতে পারে তার সঙ্গে যে ছেলেটা আছে সে রমি নয়। রমি তো এখন এয়ারপোর্টে আছে। তখন সুহানি গাড়ির কাছে এসে দেখে সুরজও গাড়িতে নেই। আসলে পরিস্থিতি খারাপ বুঝে সুরজ আগেই গাড়ি থেকে চলে গিয়েছিল। এরপর সে পৌঁছে যায় গোল্ডির বাসায়, যার ঠিকানা তার আঙ্কেল তাকে দিয়েছিল। এখন গোল্ডি এবং তার বন্ধুরাই সুরজের নতুন পরিবার। গোল্ডি ঠিক করে সুরজ এখানে ট্যাক্সি ড্রাইভারের কাজ করবে, তাই সে সুরজকে সামার্থের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সামার্থে ছিল সেই মানুষ যে নতুন আসা ভারতীয়দের সাহায্য করে। তো সামার্থ যখন সুরজকে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞেস করছিল, তখনই সেখানে সুহানি আর রমি আসে। সুহানিকে দেখে তো সুরজ ভীষণ ঘাবড়ে যায়। এখানে এসে সুহানির সঙ্গে তার আবার দেখা হবে এটা তো সুরজ ভাবতেও পারেনি। আসলে সুহানি হচ্ছে সামার্থের বোন। এটা জানার পর সুরজ তো আরো বেশি ঘাবড়ে যায়। এখন সুহানি যদি একবার সামার্থকে সব বলে দেয় তাহলে সুরজ তো আর কাজ পাবে না। কিন্তু সুরজকে অবাক করে সুহানি তার ভাইকে কিচ্ছুই বলে না। এতে সুরজ কিছুটা স্বস্তি পায়। রাতে সুরজ তার আঙ্কেলকে ফোন করে বলে যে সে কাজ পেয়ে গেছে। আঙ্কেলও তাতে খুব খুশি হয়। তবে সে সুরজকে অস্ট্রেলিয়ানদের থেকে দূরে থাকতে বলে, কারণ চারিদিকে খবর শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ানরা নাকি ইন্ডিয়ানদের মারছে।
আঙ্কেলের এই কথা সুরাজ তেমন একটা গায়ে বাঁধায় না। সে কথা শেষ করে একটা সুপার শপে যায়। তখনই সেখানে কিছু অস্ট্রেলিয়ানরা হামলা করে দেয়। সুরাজ সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। সে আড়াল থেকেই দেখে অস্ট্রেলিয়ানরা সেখানে থাকা ইন্ডিয়ান লোকটাকে মারছে। সুরাজ আর লুকিয়ে থাকতে পারে না। সে একটা রিভলভার নিয়ে সামনে এগিয়ে আসে, আর অস্ট্রেলিয়ানদের ভয় দেখালে অস্ট্রেলিয়ানরা সেখান থেকে চলে যায়। তখনই সেখানে পুলিশের গাড়ির আওয়াজ শোনা যায়। এখন সুরাজ যেহেতু কোনো পুলিশ কেসে জড়াতে চাচ্ছে না, তাই সে লোকটাকে সেখানে রেখে পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসে। সুরাজ ভেবেছিল এটাই শেষ, কিন্তু সে জানতো না এটা তো সবে শুরু। সে বাইরে এসে দেখে সেই অস্ট্রেলিয়ানগুলো বাইরে দাঁড়িয়ে আছে। তাই সে কোনোভাবে লুকিয়ে একটা গাড়িতে উঠে পড়ে। কিছুক্ষণ পর সেখানে একটা মেয়ে আসে আর তার গাড়িতে উঠে বসে। মেয়েটা গাড়ি স্টার্ট দিলে অস্ট্রেলিয়ানদের মধ্যে একজন গাড়ির সামনে এসে দাঁড়ায়। ছেলেটার নাম রাসেল। রাসেল মেয়েটাকে বলে, কোথায় যাচ্ছ তুমি নিকোল? নিকোল কিছুই বলে না। তখন রাসেল আবার বলে, তুমি আমার ছোট বোন, তুমি কোথায় যাচ্ছ সেটা জানার অধিকার আমার আছে। এবার নিকোল বলে, আমি আমার নিজের খেয়াল রাখতে পারি, এবার আমার রাস্তা ছাড়ো। এটা শুনে রাসেল সেখান থেকে চলে যায়। এরপর নিকোলও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সুরাজ বাইরে বেরিয়ে আসে। নিকোল সুরাজকে দেখে বলে, এখন তুমি নিরাপদ, ভয় পেও না, সামনে এসে বসো। এরপর সুরাজও কিছুটা স্বাভাবিক হয়। সুরাজ তখন বুঝতে পারে রাসেল নিকোলের ভাই। তখন সে আর বেশি কথা বলে না, কারণ এই রাসেলই তো সেই সুপার শপের লোকটাকে মারতে গিয়েছিল। এমনকি সুরাজ লোকটাকে বাঁচানোর কারণে রাসেল এখন সুরাজকেও খুঁজছে। তো যাই হোক, নিকোল সুরাজকে সেফলি তার বাসায় পৌঁছে দেয়। সুরাজ ভাবে সে হয়তো বেঁচে গেছে, কিন্তু সে জানে না এই খেলাটা এখনই শুরু হলো। পরদিন সুরাজ সুইমিং পুলে স্নান করতে করতে সুহানির শো শুনছিল। হঠাৎ সুরাজের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে গোল্ডির নাম্বার দিয়ে গোল্ডি সেজে সুহানিকে কল করে আর বলে, যেখানে অস্ট্রেলিয়ানদের অনেক টাকা স্যালারি, সেখানে ইন্ডিয়ান হওয়ায় তার বস তার স্যালারি কম দিচ্ছে। সুহানি যেন এসে তাকে এই বিপদ থেকে বাঁচায়। এদিকে সুহানি ভাবে সত্যি সত্যি কোনো ইন্ডিয়ান হয়তো বিপদে পড়েছে, তাই সে সাহায্য করতে রাজি হয়ে যায়। সুরাজ তখন একটা ক্লাবে সুহানিকে দেখা করতে বলে। রাত হতেই সুরাজ গোল্ডি আর তার বন্ধুদের সঙ্গে ক্লাবে পৌঁছে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে সুহানিও চলে আসেন। সুহানি সেখানে সুরাজকে দেখেই বুঝতে পারে কলটা সেই করেছে। আর সুরাজ এবারও মিথ্যে বলেই সুহানিকে ডেকেছে। তাই সুহানি সুরাজকে জিজ্ঞেস করে সে কেন এই কাজ করেছে। তখন সুরাজ বলে, সুহানির সঙ্গে সে আগে যা করেছে তা একদমই ঠিক করেনি, তাই তো এখন সে আবারও সুহানিকে এখানে ডেকেছে যাতে সুহানির কাছে ক্ষমা চাইতে পারে। সুহানি ভাবে সুরাজ সত্যি হয়তো অনুতপ্ত, তাই সে সুরাজকে কিছু বলে সেখান থেকে বেরিয়ে আসে। সেই রাতের পর থেকে সুরাজ বিভিন্ন বাহানায় সুহানির সঙ্গে দেখা করে, তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। একদিকে রোমি সুহানির কাছে যাওয়ার চেষ্টা করছে, আর অন্যদিকে সুরাজ সব জায়গায় তাদের পিছু করছে। এভাবে একদিন ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা দেখতে সুহানি, রোমি আর সামার্থ সমুদ্রের কিনারায় যায়। সেখানে অস্ট্রেলিয়ান আর ইন্ডিয়ান দুই দলেরই লোক এসেছে। কিছুক্ষণের মধ্যে সুরাজও সেখানে এসে হাজির হয়। তো খেলা দেখতে দেখতে রোমি এতটাই এক্সাইটেড হয়ে যায় যে সে নাচতে শুরু করে। এটা দেখে এক অস্ট্রেলিয়ান রোমিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার কারণে সামার্থ বেশ রেগে যায়। সে রোমিকে বাঁচাতে তার সামনে এসে দাঁড়ায় আর অস্ট্রেলিয়ান ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে করে সেখানে একটা হাঙ্গামা সৃষ্টি হয়। সেখানে থাকা বেশ কয়েকজন সামার্থের উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে পুলিশের গাড়ি চলে আসায় তারা আর কিছুই বলে না। সামার্থ সুহানি আর রোমিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সুরাজও তাদের সাথেই ছিল। সামার্থ বলে, ছেলেগুলো কিন্তু এভাবে চুপ থাকবে না, তারা কিছু না কিছু অবশ্যই করবে, তাই তাদের কিছু করার আগেই আমাদের পদক্ষেপ নিতে হবে। পরদিন সামার্থ আগের মতোই সুহানিকে নিয়ে চলে যায় নতুন একজন ইন্ডিয়ানকে এয়ারপোর্ট থেকে পিক আপ করতে। দূর থেকে সুরাজ আর গোল্ডি তাদের উপর নজর রাখছে। সুরাজের প্ল্যান মোতাবেক তার এক বন্ধু সামার্থের গাড়ির টায়ার কেটে দেয়, যার কারণে তাদের গাড়িটা কিছু দূর যেতেই বন্ধ হয়ে যায়। সামার্থের গাড়ির পেছনে সুরাজ আর গোল্ডি আসছিল। সামার্থের গাড়ি নষ্ট হয়ে গেলে সুরাজও গাড়িটা থামায়, আর এমন একটা ভাব করে যেন সে কিছুই জানতো না। রাস্তায় সামার্থের গাড়ি নষ্ট হওয়া দেখে সে দাঁড়িয়েছে। তো সুরাজ সামার্থকে বলে, গোল্ডি তো গাড়ি ঠিক করতে পারে, ওই গাড়িটা ঠিক করে দেবে, ততক্ষণ আমি না হয় সুহানি আর আমাদের নতুন ইন্ডিয়ান বন্ধুকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। সামার্থের গাড়িটা যেখানে নষ্ট হয়ে গিয়েছিল সেই জায়গাটা মোটেও ভালো ছিল না, তাই সামার্থ কিছুটা ভেবে সুহানিকে সুরাজের সঙ্গে চলে যেতে বলে। এরপর গোল্ডি গাড়ি ঠিক করার চেষ্টা করে, আর সুরাজ সুহানি আর ওই নতুন ইন্ডিয়ানকে নিয়ে বেরিয়ে যায়। গাড়িতে সুরাজ নানাভাবে সুহানিকে ইমপ্রেস করার চেষ্টা করে। কিছুক্ষণ পর গোল্ডি সুরাজকে কল করে জানায় সে গাড়িটা ঠিক করতে পারেনি, উল্টো আরো নষ্ট করে দিয়েছে। তখন সুরাজ বলে সে দেখছে কি করা যায়, তবে ততক্ষণ গোল্ডি যেন সামার্থকে তার বাড়িতে নিয়ে যায়। এদিকে সুরাজ সুহানিকে নিয়ে একটা সুপার শপে যায়। সেই শপেই কাজ করে রোমি।
রোমি সুহানিকে দেখে অনেক খুশি হয়, কিন্তু সুহানি তাকে পাত্তাই দেয় না। এই জন্য রোমের মন খারাপ হলে সুরাজ বলে আসলে ও একটু চিন্তায় আছে তো, তাই এমন করছে। রোমি যখন সুরাজকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সুরাজ বলে সামার্থের গাড়ি হাইওয়েতে নষ্ট হয়ে গেছে, তাই তো সুহানি এতটা আপসেট। এটা শুনে রোমি বলে সে এক্ষুনি যাবে আর সামার্থকে সাহায্য করবে। রোমি বেরিয়ে যেতে সুরাজও সেখান থেকে বেরিয়ে যায়। প্রথমে সে ওই নতুন ইন্ডিয়ানকে তার ঠিকানায় পৌঁছে দেয়, তারপর সুহানিকে রাজি করিয়ে চলে যায় মুভি দেখতে। সুরাজ নানাভাবে সুহানির কাছে আসার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সুহানি আটকে দেয়। তারা মুভি শেষ করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। সুরাজ এখনো সুহানিকে ইমপ্রেস করার চেষ্টা করছে। তারা দুজন পুরো শহর ঘুরে বেড়ায়। রাতে সুরাজ যায় সুহানিকে বাড়িতে পৌঁছে দিতে। সুহানিরও মনে হয় অনেকদিন পর সে নিজেকে ফিরে পেয়েছে। কথায় কথায় সুহানি আর সুরাজ অনেকটা কাছাকাছি চলে আসে। সুরাজ ধীরে ধীরে এগিয়ে যায় সুহানিকে কিস করার জন্য। সুরাজ তো এটাই চাচ্ছিল, কিন্তু সুহানির দিকে তাকিয়ে হঠাৎ সে থেমে যায়। তার মনে হয় কিছু একটা ভুল হচ্ছে। এদিকে এই সব কিছু দূর থেকে সামার্থ দেখে ফেলে, আর সামার্থকে দেখে সুহানি ও সুরাজের কাছ থেকে সরে যায়। সেই সাথে সে এটাও লক্ষ্য করে যে সামার্থের সারা শরীরের রক্ত লেগে আছে। তখনই সামার্থ জানায় রোমি সামার্থকে সাহায্য করতে হাইওয়েতে যাচ্ছিল। সেই সময় কিছু অস্ট্রেলিয়ান রোমিকে ধরে অনেক মেরেছে। মাত্রই সামার্থ তাকে হসপিটালে ভর্তি করিয়ে এসেছে। সামার্থ সবকিছুর জন্য সুহানিকেই দায়ী করে। এটা শুনে সুরাজ এগিয়ে যায় আর সামার্থকে বলে সুহানির কোনো দোষ নেই, কিন্তু সামার্থ সুরাজের কোনো কথা না শুনে তার গালে চড় বসিয়ে দেয় আর বলে সে যেন সুহানির থেকে দূরে থাকে। এরপর সামার্থ সুহানিকে নিয়ে ভেতরে চলে যায়। রাতে সুহানি বসে বসে তাদের পুরনো ছবিগুলো দেখে। সেখানে সুহানির বোন শিনা, সুহানি আর তার ভাই সামার্থ ছিল। ছবিগুলো দেখতে দেখতে সুহানির অতীতের কিছু কথা মনে পড়ে যায়। কয়েক বছর আগে সুহানি, সামার্থ, শিনা 3 বোন হাসি খুশিতে জীবন কাটাচ্ছিল। সামার্থ শিনার বিয়ে ঠিক করেছিল এক ইন্ডিয়ান ছেলের সাথে, কিন্তু শিনা ভালোবাসে এক অস্ট্রেলিয়ানকে। এমনকি শিনা এখন মাও হতে চলেছে। এটা যখন সামার্থ জানতে পারে তখন সে অনেক রেগে যায়। এই নিয়ে সামার্থ আর শিনার মধ্যে ঝগড়াও হয়। আজ সুহানির তার বোনের কথা খুব মনে পড়ছে। এদিকে সুরাজ চলে যায় গোল্ডির কাছে। দুজন ড্রিঙ্ক করে মাতাল হয়ে রাস্তায় হাঁটছেন। তখন তাদের দেখা হয় নিকোলের সাথে। সুরাজ আর গোল্ডি নিকোলের গাড়িতে উঠে বসে। এরপর নিকোল গোল্ডিকে বাড়িতে পৌঁছে দেয়, কিন্তু সুরাজ ঘুমিয়ে পড়েছিল, তাই নিকোল সুরাজকে নিজের বাড়িতে নিয়ে আসে। সকালে যখন সুরাজের ঘুম ভাঙে তখন সে দেখে তার পাশে নিকোল শুয়ে আছে এবং তাদের কারো শরীরে কোনো জামা কাপড় নেই। সুরাজ তাড়াতাড়ি করে জামা কাপড় পরে নেয়। এরপর নিকোলকে জিজ্ঞেস করে গত রাতে কি হয়েছিল। নিকোল বলে তেমন কিছু হয়নি তো, কিন্তু সুরাজের কেন যেন বিশ্বাস হয় না। সে নিকোলের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে। তখন বাইরের পরিস্থিতি ছিল একেবারে ভিন্ন। সব ইন্ডিয়ানরা দলে দলে থানার দিকে যাচ্ছিল। সুরাজ কিছু বুঝে ওঠার আগেই গোল্ডি তাকে কল করে আর জানায় ইন্ডিয়ান স্টুডেন্টরা পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে তাদের ন্যায়ের জন্য আন্দোলন করছে। গোল্ডির এক বন্ধু সেখানে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। সুরাজ যেন কোনো অবস্থাতেই সেই জায়গায় না যায়। তখন সুরাজ রাস্তার পাশে থাকা টিভিতেও এই একই খবর শুনতে পায়। সবাই নিজের অধিকারের জন্য আন্দোলন করছে। সুরাজ আর নিজেকে আটকে রাখতে পারে না। গোল্ডি নিষেধ করার সত্ত্বেও সুরাজ সেখানে চলে যায়। এই আন্দোলনের মূলে রয়েছে সামার্থ। তাছাড়া রোমি, সুহানি সহ আরো অনেক ইন্ডিয়ানই এখানে আছে। রোমির পুরো শরীরে আঘাতের চিহ্ন, তাও সে সবার মাঝখানে উঠে দাঁড়ায় আর সকলের উদ্দেশ্যে বলে গতকাল তার উপর হামলা হয়েছে। প্রথমে রোমি ভেবেছিল তারা হয়তো লুটপাট করার চেষ্টা করছে, কিন্তু পরে সে বুঝতে পারে তারা রোমির উপর হামলা করেছে শুধুমাত্র তার নামের জন্য। রোমি যে ইন্ডিয়ান তার এই পরিচয়ের জন্যই অস্ট্রেলিয়ানরা তাকে মেরেছে। রোমি যখন এসব কথা বলছিল তখন সুহানের সাথে তার পরিচিত অস্ট্রেলিয়ান ডেভিড আর তার কিছু বন্ধু এসে দাঁড়ায়। অস্ট্রেলিয়ানদের দেখে সামার্থের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে সোজা গিয়ে ডেভিডের ওপর হামলা করে দেয়। সঙ্গে সঙ্গে সেখানে পরিস্থিতি একদম পাল্টে যায়। অস্ট্রেলিয়ান পুলিশরা আগে থেকেই দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এবার সামার্থ ডেভিডের উপর হামলা করায় পুলিশ এসে সামার্থকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সুহানি নিজের ভাইকে বাঁচানোর অনেক চেষ্টা করে। হঠাৎ সুহানির চোখ যায় সুরাজের দিকে। সুহানি সুরাজের দিকে তাকিয়ে আছে। তার মনে হয়েছিল সুরাজ হয়তো সাহায্যের জন্য এগিয়ে আসবে আর সব ঠিক হয়ে যাবে, কিন্তু সুরাজ এগিয়ে আসে না, বরং সোজা হেঁটে সেখান থেকে চলে যায়, কারণ সেই সব ঝামেলায় পড়তে চায় না। বিকেলে সুহানি নিজেই যায় সুরাজের সঙ্গে দেখা করতে। সে সুরাজকে জিজ্ঞেস করে কেন সে তখন এগিয়ে আসেনি। সুহানি জানে যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ান আর অস্ট্রেলিয়ানরা একে অপরকে সাহায্য করবে না, একে অপরের কালচারকে সম্মান করবে না, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলতেই থাকবে। আজ হয়তো সামার্থের ভুল ছিল,
তার উচিত হয়নি ডেভিডের উপর হামলা করা, কিন্তু এভাবে চুপচাপ বসে থাকলে তো আর হবে না, তাদের কিছু না কিছু করতে হবে। এদিকে সুরজ বুঝতে পারছে না সে কি বলবে। তখন সুরজ সুহানিকে একটা কাহিনী শোনায়, ছোট্ট বাচ্চা জয়ের কাহিনী, যার পুরো দুনিয়াটা ছিল তার বাবা। জয়ের বাবা আন্ডারওয়ার্ল্ডে কাজ করত। বছর কয়েক আগে শহরে একটা ব্লাস্ট হয়, যেখানে অনেক নিষ্পাপ মানুষ মারা যায়। যখন জয়ের বাবা জানতে পারে ওইখানে ব্লাস্ট হওয়া আরডিএক্স তারই স্মাগলিং শিপমেন্টের কারণে এসেছে, তখন সে ঠিক করে এসব কথা সে পুলিশকে জানিয়ে দেবে। জয়ের বাবার একজন বন্ধু পুলিশ অফিসার ছিল, জোসেফ। জয়ের বাবা সবকিছু জোসেফের কাছে স্বীকার করে, আর সে কথা কমিশনারের পর্যন্ত পৌঁছে যায়। এক রাতে জোসেফের কথা মতো জয়ের বাবা জয়কে নিয়ে কমিশনারের সঙ্গে দেখা করেন আর নিজের মুখে সব সত্যি স্বীকার করেন। তখন কমিশনার অ্যাওয়ার্ড পাওয়ার লোভে জয়ের চোখের সামনে তার বাবাকে গুলি করে মেরে ফেলে। জোসেফও কিচ্ছু করতে পারে না। আসলে এটা জয় মানে সুরজের নিজের জীবনের কাহিনী ছিল। এটা তো নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেছেন, সুরজের বাবার সাথে হয়ে যাওয়া এক নির্মম সত্য, যেটা আজ সে সুহানিকে বলে। তো যেদিন সুরজের চোখের সামনে তার বাবা মারা যায়, সেদিন থেকেই সে সিদ্ধান্ত নেয় সে কোনো ঝামেলায় জড়াবে না। ইন্ডিয়ান আর অস্ট্রেলিয়ানদের ঝামেলা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তাই আজ যখন সুহানি তার কাছে সাহায্য চাইতে এসেছে, তখনও সুরজ এক কথায় বলে দেয় যে সে কোনো সাহায্য করতে পারবে না। কিন্তু সুরজের মাথায় সুহানির কথাগুলোই ঘুরছে। তাই সুরজ কিছুটা রিফ্রেশ হওয়ার জন্য বন্ধুদের সাথে ক্লাবে চলে যায়। সেখানে নিকোলের সঙ্গে সুরজের আবার দেখা হয়। তারা দুজন কাছাকাছি চলে আসে। তবে সুরজ নিকোলের কাছে আসে ঠিকই, তবে তার চোখের সামনে বারবার সুহানির মুখটাই ভাসতে থাকে। নিকোল সুরজকে জিজ্ঞেস করে সে সুহানিকে ভালোবাসে কিনা। সুরজ বলে, না, আমি সুহানিকে ভালোবাসি না। কিন্তু নিকোল জোর করে বলে, তুমি সুহানিকেই ভালোবাসো। আমি জানি ইন্ডিয়ান আর অস্ট্রেলিয়ানদের মধ্যে ঝামেলা চলছে, কিন্তু বিশ্বাস করো, সব অস্ট্রেলিয়ানরা তোমাদের ক্ষতি চায় না। যদি কেউ অন্যায় করে তাহলে তার শাস্তি হওয়া উচিত, কিন্তু তার জন্য পুরো একটা জাতিকে কি দোষারোপ করা ঠিক? যারা অন্যায় করেছে শুধু তারাই শাস্তি পাবে। এতদিন সুরজ শুধু নিজের কথাই ভেবেছে, কিন্তু আজ প্রথমবারের মতো নিকোলের এই কথাগুলো সুরজকে ভাবতে বাধ্য করে। সে বুঝতে পারে সামার্থের ওপর আবার হামলা হবে, তাই সে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে সামার্থকে বাঁচানোর জন্য। এদিকে সামার্থ জেল থেকে ছাড়া পেয়েছে। সে যখন থানা থেকে বেরিয়ে বাইরে আসে, তখন কিছু অস্ট্রেলিয়ান তার পিছু করে, আর সামার্থ কিছু বুঝে ওঠার আগেই তার উপর হামলা করে দেয়। সুরজ যতক্ষণে সেখানে আসে, ততক্ষণে তারা সামার্থকে মেরে পালিয়ে যাচ্ছিল। সুরজ তাদের মাঝে একজনকে ধরে ফেলে, আর অনেক কষ্টে তার মাস্ক ছাড়িয়ে দেখে এটা তো ডেভিড। সুরজ কিছু বুঝে ওঠার আগেই সে পালিয়ে যায়। ওই অস্ট্রেলিয়ানদের মধ্যে নিকোলের ভাইও ছিল। তবে এইসব নিয়ে ভাবার সময় এখন সুরজের নয়। সে চারিদিকে তাকিয়ে দেখে সব ঘটনা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। তাই সে আর বেশি কিছু না ভেবে সামার্থকে নিয়ে হসপিটালে চলে যায়। সামার্থের অবস্থা অনেক ক্রিটিক্যাল হয়ে পড়ে। খবর পেয়ে সুহানি আর রোমিও সেখানে আসেন। সুহানি তার ভাইয়ের এই অবস্থা দেখে ভীষণ ভেঙে পড়েছে। সুরজ কোনোভাবেই সুহানিকে সামলায়। এই ঘটনা পুরো দেশে সাড়া ফেলে দেয়। পুলিশ সিসিটিভি ক্যামেরা চেক করে ইনভেস্টিগেশন শুরু করে। তারা ডেভিডের ফ্রেন্ডকে অ্যারেস্ট করে, কিন্তু রাসেল ছাড়া পেয়ে যায়। রাসেল সোজা যায় নিকোলের কাছে। রাসেল নিকোলের উপর অনেক রেগে আছে, কারণ সে সুরজের সঙ্গে রাত কাটিয়েছে। রাসেল মনে করে নিকোল সুরজকে হামলার ব্যাপারে সব আগে থেকেই বলে দিয়েছে, তাই তো সুরজ সামার্থকে বাঁচাতে ছুটে এসেছিল, যার জন্য এখন তারা সবাই ফেসে গেছে। অন্যদিকে সামার্থ কোমায় চলে গেছে। ডক্টর জানিয়েছে সামার্থ কখন ঠিক হবে তা বলা যাচ্ছে না। হয়তো একদিনও লাগতে পারে, আবার 1 বছরও লাগতে পারে। সুরজ ঠিক করে যে এইবার সে সুহানিকে সাহায্য করবে। যদিও এই সিদ্ধান্তে গোল্ডি সুরজের ওপর রেগে যায়, কিন্তু সুরজ তার জায়গা থেকে একটুও সরে আসে না। রাতে সুরজ সুহানিকে নিয়ে থানায় যায়। এদিকে সুহানি আর সুরজ হসপিটাল থেকে বের হতেই সেখানে রাসেল আর তার দলবল চলে আসে। রাসেলের সঙ্গে থানার আবার একজন পুলিশের বেশ হাত রয়েছে। সে রাসেলকে বলে যতক্ষণ সম্ভব সে সুরজকে আটকে রাখবে। রাসেল যেন তার কাজ শেষ করে ফেলে। এদিকে সুরজ থানায় ঢুকতেই তার কিছু গড়বড় লাগে। তখন আবার রমি সুহানিকে ফোন করে বলে হসপিটাল থেকে রমিকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। রমি যেতে চাইছে না, তাও তারা রমিকে জোর করে বের করে দিয়েছে। এটা শুনে সুরজ বুঝে যায় এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সে সুহানিকে নিয়ে সঙ্গে সঙ্গে থানা থেকে বেরিয়ে পড়ে, যার কারণে পুলিশও তাদের পেছনে পড়ে যায়। অন্যদিকে রাসেলের লোকজন হসপিটালে এসে দেখে কেবিনে সামার্থ নেই। আসলে রমি সামার্থকে নিয়ে আগেই হসপিটাল থেকে পালিয়েছে। একদিকে সুরজ আর সুহানি পুলিশ থেকে পালিয়ে বেড়াচ্ছে, অন্যদিকে রমি সামার্থকে রাসেলের হাত থেকে বাঁচানোর জন্য ছুটে বেড়াচ্ছে। রমি ঠিক করে সামার্থের হয়ে সে এখন লড়াই করবে, সামার্থের ওপর হওয়া অন্যায়ের বিচার করবে। তাই সে একটা রিভলভারের ব্যবস্থা করে।
এবার যা করার তাকেই করতে হবে। এদিকে শহরে একের পর এক অস্ট্রেলিয়ান খুন হচ্ছে, আর সেই কাপলরাই মারা যাচ্ছে যাদের একজন অস্ট্রেলিয়ান আর একজন ইন্ডিয়ান। এই ঘটনা পুরো দেশে সাড়া ফেলে দেয়। সুহানি আর সুরাজ বাঁচার জন্য এখন ডেভিডের বাড়িতে আছে। সেখান থেকে সুহানি আর সুরাজ নিউজের এই ঘটনা জানতে পারে। ও আচ্ছা, সামার্থের উপর যারা অ্যাটাক করেছিল ওদের মধ্যে কিন্তু ডেভিড ছিল না। আমার বলতে একটু ভুল হয়েছে, ডেভিডের ফ্রেন্ড ছিল আসলে। তো যাই হোক, প্রতিটা নিউজেই এই খবর দেখানো হচ্ছে। এখন তো আবার সুরাজকেই অপরাধী বলা হচ্ছে। এমনকি এটাও বলা হচ্ছে যে অস্ট্রেলিয়ায় হওয়া বম ব্লাস্টের পেছনে সুরাজেরই হাত রয়েছে, আর নিকোল নিজেই এই বিষয়ে সাক্ষী দিচ্ছে। এসব নিউজ শুনে সুরাজ ভীষণ রেগে যায়। সে বাড়ি থেকে বের হতেই যাচ্ছিল, কিন্তু তখন সুহানি তাকে আটকে দেয়। সে বলে, সব ঠিক হয়ে যাবে, ওরা যে মিথ্যে বলছে এটাও প্রমাণ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এবার সুরাজ বলে, কি প্রমাণ হবে? তুমি সত্যিটা জানতে চাও? আমি সুরাজ নই, আমি জয়। আমার আসল নাম জয়। জাল সার্টিফিকেট, নকল নাম, নকল পাসপোর্ট নিয়ে আমি এই দেশে এসেছি। আমার কথা কেউ বিশ্বাস করবে না। আর তোমার কি মনে হয় সেদিন যে আমি তোমার ভাইকে বাঁচাতে গিয়েছি এটা কোনো কোইন্সিডেন্স? না, তোমার সাথে ঝগড়া হওয়ার পর আমি নিকোলের সাথে ছিলাম। নিকোল রাসেলের বোন, আর সে আমাকে বলেছে যে সামার্থের উপর হামলা হবে। সুরাজের এসব কথা শুনে সুহানি এক্কেবারে চুপ হয়ে যায়। সে বুঝতে পারছে না সে কি বলবে, কিন্তু সে তাও সুরাজকে বাইরে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করে, কারণ বাইরে গেলেই সুরাজের মৃত্যু নিশ্চিত। কিন্তু জয় কোনো কথাই শোনে না। সে সুহানিকে সেখানে রেখেই বেরিয়ে পড়ে। আজ নিকোলের থেকে সব প্রশ্নের উত্তর সে চাইবে। কিন্তু সুরাজ যখন নিকোলের বাসায় যায় তখন সে দেখে নিকোল নিজেই ঘাবড়ে বাসা থেকে বেরোতে চাইছে। সুরাজ জিজ্ঞেস করে কি হয়েছে আর তার ভাই রাসেল কোথায়। নিকোল কিছু বলবে তার আগেই কেউ একজন পেছন থেকে সুরাজের মাথায় আঘাত করে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে তার হাত পা বাঁধা, আর কিছুটা দূরে নিকোলও হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। নিকোল তার ভাইকে কল করার চেষ্টা করে, তখনই নিকোলের হাত থেকে ফোনটা কেউ কেড়ে নিয়ে নেয় আর রাসেলকে বলে, তোমার বোন আমার কাছে, তুমি ভাবতেও পারছো না আমি ওর সঙ্গে কি কি করব। এটা শুনে রাসেল অনেক রেগে যায় আর বলে তার বোনকে ছেড়ে দিতে, কিন্তু তার আগেই ফোনটা কেটে যায়। এরপর সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসে। মুখে আলো পড়তেই সুরাজ একেবারে অবাক হয়ে যায়, কারণ এ তো সামার্থ। সুরাজ সামার্থকে জিজ্ঞেস করে সে কেন এমনটা করছে। সামার্থের শত্রুতা তো অস্ট্রেলিয়ানদের সাথে, রাসেলের সাথে, তাহলে সে নিকোলকে কেন মারছে? নিকোলের এখানে কি দোষ? তখন সামার্থ এগিয়ে এসে বলে, আমার বোনের কি দোষ ছিল? ওদের জন্য আমার বোনকে মরতে হয়েছে। আসলে সামার্থ যখন জানতে পারে তার বোন অস্ট্রেলিয়ানকে ভালোবেসেছে এবং তার বাচ্চার মা হতে চলেছে, তখন সামার্থ শিনাকে জোর করে অ্যাবর্শন করাতে নিয়ে যায়, আর সেখানেই শিনা মারা যায়। সেই থেকে সামার্থ মনে করে অস্ট্রেলিয়ানদের জন্যই তার বোনকে হারাতে হয়েছে, আর সেই থেকেই সামার্থ অস্ট্রেলিয়ানদের ওপর বদলা নেওয়ার অপেক্ষায় আছে। সামার্থ বলে, ওর জন্য আমার বোনকে মরতে হয়েছে, আর তাই এখন আমি ওর বোনকে মারব। আসলে যখন পুলিশ স্টেশনের বাইরে সামার্থের ওপর হামলা হয় তখন রাসেল সামার্থকে বলে যে রাসেলই সে অস্ট্রেলিয়ান যাকে শিনা ভালোবেসেছে, আর শিনা রাসেলের বাচ্চারই মা হতে চলেছিল। শুধুমাত্র সামার্থের কারণেই রাসেল শিনাকে হারিয়েছে, তাই তো রাসেল সব সময় সামার্থের ক্ষতি করার চেষ্টা করে আসছে। এরপর সামার্থ যখন হসপিটাল থেকে পালিয়ে যায় তখন সে সিদ্ধান্ত নেয় সে রাসেল আর তার বোনের উপর বদলা নেবে। তাই সে প্রথমেই বেরিয়ে রমির কাছ থেকে রিভলভার নিয়ে নেয়, আর তারপর ইন্ডিয়ান এবং অস্ট্রেলিয়ান কাপলদেরকে মারতে শুরু করে। এমনকি এতদিন যত বম ব্লাস্ট হয়েছে সবগুলো সে আর রমি মিলেই করেছে, আর এখন তার নেক্সট টার্গেট রাসেল আর তার বোনকে মেরে ফেলা। এইসব কথা শুনে সুরাজ বলে, তুমি কি পাগল হয়ে গেছো সামার্থ? তুমি যা করছো ভুল করছো। এটা শুনে সামার্থ আরো রেগে যায়। সে সুরাজকে মারতে মারতে বলে, আমার পুরো প্ল্যান সাজানো হয়ে গেছে, শুধু এটা ঠিক করিনি যে এই দোষগুলো কার ওপর চাপাবো। এখন তুমি চলে এসেছো, পুলিশ ভাববে সবকিছু তুমি করেছো, আর যতদিনে আমার নাম আসবে ততদিনে আমি সব কাজ শেষ করে ফেলবো। সামার্থ কথাগুলো বলছিল তখনই পুলিশের গাড়ির আওয়াজ শোনা যায়। সামার্থ সুরাজকে বাধা অবস্থায় সেখানে রেখে নিকোলকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে পুলিশ পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সেখানে কাউকেই পাওয়া যায় না। আসলে সামার্থ বেরিয়ে যাওয়ার পর সুরাজের পরিচিত ইন্ডিয়ান তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়, যার জন্য এই যাত্রায় সুরাজও বেঁচে যায়। এরপর সে বেরিয়ে পড়ে নিকোলকে খুঁজতে। রাস্তায় সুরাজ সুহানিকে কল করে বলে যে অস্ট্রেলিয়ানরা খারাপ নয়, খারাপ তো আমরা। ওই ইন্ডিয়ান আর অস্ট্রেলিয়ানদেরকে তোমার ভাই মেরেছে, আর এখন নিকোলকেও কোথাও নিয়ে গেছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজতে হবে। তখন সুহানি কাঁদতে কাঁদতে বলে, আমি সব জানি। ভাই জানতো যদি সে শিনার অপারেশন করায় তাহলে শিনা বাঁচবে না, তাও ভাই জোর করে শিনাকে অপারেশন করাতে নিয়ে গিয়েছিল, যার কারণে শিনা সেখানেই মারা গেছে।
কিন্তু যে করেই হোক আমাদের নিকোলকে বাঁচাতে হবেই, না হয় পুরো অস্ট্রেলিয়া ধ্বংস হয়ে যাবে। সুহানি যখন এইসব বলছিল তখনই সেখানে রাসেল চলে আসেন। সুহানি বাঁচার জন্য খাটের নিচে লুকিয়ে পড়েন, কিন্তু রাসেল সেখান থেকেও সুহানিকে খুঁজে বের করে উঠিয়ে নিয়ে যায়, কারণ সামার্থ তার বোনকে উঠিয়ে নিয়ে গেছে। এদিকে সুরাজ এখন কি করবে বুঝতে পারছে না। তাকে যে করেই হোক নিকোল আর সুহানি দুইজনকেই বাঁচাতে হবে। তাই সুরাজ প্রথমে সুহানির দেওয়া ঠিকানায় যায়। এটাই সেই জায়গা যেখানে শিনা মারা গেছে। সুরাজ দেখে সামার্থ নিকোলকে সেখানে বেঁধে রেখেছে, আর রমি পাশে গর্ত করছে নিকোলকে কবর দেওয়ার জন্য। সুরাজ সোজা সামার্থের কাছে যায় আর বলে নিকোলকে ছেড়ে দিতে। তখন সামার্থ বলে, তুমি অন্ধ হয়ে গেছো সুরাজ? ওর ভাই আমার বোনকে মেরেছে, আমি এখন ওকে মারবো। এটা শুনে সুরাজ বলে, না, রাসেল তোমার বোনকে মারেনি, তোমার বোনকে মেরেছ তুমি। তুমি সব জেনেও জোর করে অ্যাবর্শন করাতে গিয়েছিলে, যার কারণে তোমার বোন মারা গেছে। এই কথা শুনে রমি একেবারে থ হয়ে যায়, কারণ সে জানতো রাসেল সামার্থের বোনকে মেরেছেন, তাই তারা রাসেলের উপর বদলা নেওয়ার জন্য এসব করছে। এখন রমি বুঝতে পারছে না সে কার কথায় বিশ্বাস করবে। তখন সামার্থ বলে, রমি তুই আমার কথা শোন, ওরা আমাদের শত্রু, ওদেরকে মেরে ফেলতে হবে। তখন আবার সুরাজ বলে, না, ওরা আমাদের শত্রু না, আমরাই আমাদের শত্রু। তুমি আর কত নিজের কাছ থেকে এই সত্যিটা লুকোবে? ছেড়ে দাও নিকোলকে। এরপর সুরাজ নিজে যায় নিকোলের হাতের বাঁধন খুলে দিতে। তখন পেছন থেকে সামার্থ সুরাজের ওপর গুলি করে দেয়। সুরাজ মাটিতে লুটিয়ে পড়ে। সামার্থ এগিয়ে আসে আর একটা গুলি করার জন্য, আর যখন সে সুরাজকে মারতেই যাবে তখনই পেছন থেকে রমি তার ওপর হামলা করে আর বলে, তুমি মিথ্যে বলেছ, আমরাই ভুল ছিলাম, তুমি আমাকে মিথ্যে বলে অপরাধ করিয়েছ। রমি এতটাই রেগে গিয়েছিল যে সে একের পর এক সামার্থের মাথায় আঘাত করেই যাচ্ছে। পাশ থেকে সুরাজ বারবার রমিকে নিষেধ করে, কিন্তু রমি কোনো কথাই শোনে না। আর এক পর্যায়ে সামার্থ মারা যায়। তখনই সেখানে পুলিশ চলে আসে আর রমিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর সুরাজকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তখন সুরাজ দেখে দূরে সুহানি দাঁড়িয়ে আছে। রাসেল তার কোনো ক্ষতি করেনি, বরং এখানে নিয়ে এসেছে। সুহানি এসে সুরাজকে জড়িয়ে ধরে আর রাসেল তার বোনকে জড়িয়ে ধরে। আজ যেন কোনো ভেদাভেদ নেই, কোনো ক্ষোভ নেই। রাসেলের আগে করা অন্যায় কাজগুলোর জন্য পুলিশ তাকেও অ্যারেস্ট করে নিয়ে যায়। ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া দুই দেশে ছড়িয়ে পড়ে সুরাজের কথা, যে কিনা নাম বদলে নকল পাসপোর্ট, নকল সার্টিফিকেট বানিয়ে অস্ট্রেলিয়াতে এসে অস্ট্রেলিয়ান আর ইন্ডিয়ানদের মধ্যে এতদিন চলা দ্বন্দ্বকে শেষ করেছে। সুরাজের এই কাজে তার আঙ্কেলও অনেক খুশি হয়। আর এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়।